হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রথমে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দুদিন ব্লগ দিতে পারিনি। আমি ডক্টরের কাছে গেছিলাম, তারপর সেখান থেকে আসার পর শরীরটা একটু দুর্বল ছিল, তাই দুদিন আমি রেস্ট নিয়েছি। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম ডাক্তারের কাছে যাওয়ার ব্লগটা কিন্তু তোমাদের কাছে এখনও শেয়ার করা হয়নি। তো এদিকে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, মানে মামা বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা এখন বাড়িতে যাব। আর এখন টোটো দিয়ে যাচ্ছি, আর এই টোটোটা দিয়েই আমি কিন্তু মাথাভাঙা যাব, মানে ডক্টর দেখাতে। আমি 2 মাস থেকে ডক্টর দেখাই না, আমার সেরকম কোনো অসুবিধে ছিল না বলে ডাক্তার বলে দিয়েছিল যখন একটু অসুবিধে দেখা যাবে তখন আসতে পারো, বা 2 মাস পর 1.5 মাস পর আসতে পারো। তো ভাবলাম যে এতদিন তো আবার ডাক্তার ছিলও না, আমি ভেবেছিলাম এর আগেই চলে যাব, আগের সপ্তাহে, তখন ডক্টর ছিল না। তো সেই কারণে কিন্তু আজকে আমি বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, নাইটি পরে দেখছো, নাইটি পরে আমি কিন্তু মামা বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে সেখান থেকে কিন্তু ড্রেস পরে তারপর কিন্তু আমি যাব ডক্টরের কাছে। তো এই টোটোটাই ভাড়া করে নিয়েছি, মা আর আমি দুজনে যাব। সকালবেলায় সব কিছু তাবিজ কবজ যা ছিল সব কিছু কিন্তু খুলে এদিকে বেরিয়ে পড়েছি। বাড়ি গিয়ে চান করব না, এভাবেই যেতে হবে, কারণ চান করলে তারপরে এসে আবার চান করতে হবে। তো সেই কারণে ভাবলাম যে চান টান করবো না, হাত পা ধুয়ে চলে যাব। তারপরে ওখান থেকে এসে সন্ধেবেলা বা বিকেলবেলার দিকে যখন আসবো, এসে তারপর চান করে নেব। তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আজ প্রায় 6 দিন পর বাড়িতে ঢুকছি। 6 দিন থেকে বাড়িতেই ঢোকা হয় না, বাড়িতেই আসা হয় না। বাড়িটা না সত্যি মনে হয় 6 দিনে অনেকটা পাল্টে গেছে। বাড়িতে অনেক ধোয়াপালা করা হয়েছে, দেখো প্রত্যেকটা কাপড় চোপড় ধোয়া কিন্তু আমাদের হয়ে গেছে, কারণ আমাদের আর আছে 4 দিনের মতো। তো সেই কারণে কিন্তু আমাদের যা ধোয়া কাপড় চোপড় সব মা ধুয়ে দিয়েছে। বাড়ির ভিতরে ঢুকে দেখি যে অনেক কাঁথা ধুয়ে দিয়েছে, আর এদিকে দেখি মা রান্না করছে। তো আর একটা দাদা এসেছিল, দাদার সাথে কথা বললাম। তো চলো ঝটপট করে রেডি হই। আমি বাড়িতে এসে রেডি হয়ে গেছি, তো চলো এখন ঝটপট করে বেরোনো যাক। এদিকে মা, এই যে মা আর আমি ওখানে সব তাবিজ সবগুলো খুলে রেখে এসেছি। আজকে একটু বড় করে টিপ পরেছি, এমনিতে বড় টিপ পরি না, মামি বলে যে মুখটা নাকি ভালো লাগে না, তাই বড় টিপ পরেছি। তো চলো ঝটপট করে যাই। ভাই গেলাম। এদিকে রেডি হয়ে পড়েছি, মাকে বললাম সকাল সকাল একটু খেয়ে নাও। তো মা বলছে যে মা সকালবেলা ঘুম থেকে উঠে পুরি খেয়েছে, তো আর ভাত খাবে না, সেখানে গিয়ে তারপরে কিছু খেয়ে নেবো দুজনে, মা বলল। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি যাওয়ার উদ্দেশ্যে, মানে আমরা এখন যাব এখান থেকে সোজা ডক্টরের কাছে। আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশেই পুজোর মণ্ডপ, দুর্গাপূজা যেখানে হয়। এর আগের বছর এখানে অনেক নাচ গান, অনেক অনুষ্ঠান দিয়েছি। এবছর কিন্তু এইসব একটাও সম্ভব না, কিন্তু এই জায়গাটা আমার কাছে অনেক বড় স্মৃতি। পুজো কিন্তু একদমই ছোটো মোটো করে হয়, কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওই জায়গাটা পার হয়ে চলে এসেছি এখন মেন রোডে। আর জানো আমাদের এই জায়গাটায় আজকে কি হয়েছে, এত লোকজন রাস্তায় দেখে আমি ভাবছি যে এত লোকজন কেন রাস্তাতে হঠাৎ, তখন শুনছি একজন ছেলে তার বাবাকে খুন করে ফেলেছে। সত্যি দেখো, মানুষ বাচ্চা কাচ্চার জন্ম দেয় কত ভালো, কত কত আশা নিয়ে, আর লাস্ট পর্যন্ত কি শুনতে হয় যে ছেলে নাকি বাবাকে খুন করে ফেলেছে। শুনতে একটা অবাক লাগে। এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি ভিডিও শেষের দিকে। আর তোমরা ঠকঠক করে আওয়াজ শুনতে পাচ্ছ, মিস্ত্রি এসেছে, সেই কারণেই কিন্তু ঠকঠক করে আওয়াজ হচ্ছে। এখন এখান থেকে সোজা আমি যাব ডক্টরের কাছে, ডক্টর দেখিয়ে তারপর ভাবছি 2-1টা জিনিস কেনাকাটা করব। এবার পুজোতে সেরকম কোনো কিছুই কেনাকাটা করা হয়নি, তো আমি ভেবেছিলাম আগের থেকেই ভাইকে আর বাবাকে একটা শার্ট দেবো। মাকে কিন্তু একটা শাড়ি দিয়েছি, তো সেরকম বেশি দামি দিতে পারিনি, কম দামের মধ্যেই একটা শাড়ি দিয়েছি। কিন্তু জানো আমার মা বলছে এখন কি, যে শাড়িটা আমি পরবো না, কারণ মা আমাকে একটা কুর্তি দেবে বা একটা চুড়িদার দেবে, তারপর শাড়িটা পরবে। কারণ প্রত্যেক মানুষই এবার পুজোতে কিছু না কিছু নিয়েছে বাড়িতে, কিন্তু আমি তো সেরকম কিছুই নিইনি, কারণ আমার যা শাড়ি আছে, স্বাদের নতুন নতুন শাড়িগুলো আছে। আমি বলছি আমি নেবো না, তবুও মা বলছে তুই যদি একটা কুর্তি বা কিছু না নিস আমি কিন্তু পরবো না। এই কথাটা ভেবেই আমার না আরও কেমন লাগছে। এই দেখো, এটা হচ্ছে বাজারের পুজো, মানে বাজার, দুটো বাজার পার হয়ে এটা একটা বাজার, সেই বাজারের পুজো। এই জায়গাটার নাম হচ্ছে ডাকঘরা। তো এখানে কিন্তু অনেক বড় করে পুজো হয়। প্রত্যেক বছর বরের সঙ্গে এই দিকগুলো এসে এসে ঘুরে যাই, কিন্তু প্রত্যেক বছরের থেকে এবারের পুজোটা না একটু অন্যরকম মনে হচ্ছে। কারণ এবারের পুজোটাতে বেশি একটা আনন্দ আমি দেখতে পাচ্ছি না, বা বেশি একটা উল্লাস দেখতে পাচ্ছি না। জানি না এই কারণগুলো কেন, হয়তো সেই আরজিকর ঘটনাটার জন্য সবার মনের আনন্দগুলো নিভে যাচ্ছে।
আর পুজো আছে, কিন্তু সেরকম বড় সড়ো করে পুজো কোথাও দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সব পুজোই যেন ছোটো মোটো হয়ে গেছে। আগে এই জায়গাগুলোতে অনেক বড় সড়ো করে পুজো হতো, এখন আর সেই পুজোগুলো হচ্ছে না। সব কিছুই যেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমি চলে এসেছি কিন্তু ডক্টরের এখানে, আর বেশিক্ষণ নেই, কিছুক্ষণ পরেই ডক্টরের এখানে ঢুকবো। তারপর ডক্টর কি বলে না বলে সব তোমাদেরকে জানাবো। এখান থেকে টোটোতে নেমেই চলে যাব একদম ডক্টরের কাছে। তো টোটো থেকে নেমে পড়েছি, আর এই টোটোটা আমরা সারা দিনের জন্যই ভাড়া করে নিয়ে এসেছি, কারণ এই টোটো দিয়ে যেতে আমাদের বেশি একটা টাইম লাগে না, ঝাঁকুনিটাও কম লাগে। সারাদিনের জন্য ভাড়া করেছি, কারণ কখন আমার সেই ডক্টর দেখানো কমপ্লিট হয় বলতেই পারি না। আর আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আগের থেকেই ফোন করে দিয়েছিলাম, কিন্তু নামটা লেখাতে পারিনি। তো সেই কারণে কিন্তু আমার নাম অনেক দেরিতেই পড়েছে। আর আমার এখানে একটু চেনা জানা আছে বলে কিন্তু তাও নামটা 40-এর মধ্যে পড়েছে। হয়তো ভেবেছিলাম লোকজন দেখে যে আজকে আমার ডাক্তার দেখানো হবে না। সত্যি আজকে এত পরিমাণ লোক হয়েছে। আর পুজোর আগে সবাই চায় যে ডাক্তারটা দেখিয়ে নিই, পুজোর সময় তো আর ডাক্তার যদি না থাকে বা কোনো অসুবিধা না হয় পুজোর টাইমটাতে, তো সেই কারণে। আর এখানে বেশিরভাগ না লোক ছিল গর্ভবতী মানুষের থেকে, বেশিরভাগ লোকই ছিল কিন্তু গার্জিয়ান। মানে একজনের পেছন পেছন দেখছি 2-3জন করে গার্জিয়ান চলে এসেছে। তো এসেই বসে আছি এখানে, এখন নামটা লেখাবো। আর যে ছেলেটা নাম লেখায় ও আমার সাথে, মানে আমার চেনা জানা, মানে আমরা একসাথে এক ক্লাসে পড়েছিলাম বলে ওকে বললাম যে আমার শরীরটা তো বেশি একটা ভালো নয়, এখন দিন আস্তে আস্তে ঘনিয়ে আসছে, কোনো রকমে আমার নামটা লিখে দিলে ভালো হতো। তো নামটা আমি লিখিয়ে এদিকে চলে এসেছি খেতে। তোমাদের বললামই সকালবেলা মা শুধু পুরি খেয়েছে আর অন্য কিছু খায়নি। তো মাকে বললাম চলো এখন একটু খেয়ে নিই। আমি তো ভাত খেয়ে এসেছি, তাও মনে হচ্ছে পেটে একটু টান পড়ে যাচ্ছে। আর এদিকে দেখি এখানে কি সুন্দর একটা, মানে মাছের এরকম বাক্সগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু এগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এগুলোর মধ্যে দেখো মাছগুলো কি সুন্দর খেলা করছে। আর এখানে এসেই পুরি আর নিরামিষ তরকারি অর্ডার দিলাম, কারণ আমাদের তো ওষুধ চলছে, মানে আমার বাপের বাড়ির তো ওষুধ চলছে, সেই কারণে মা তো নিরামিষ ছাড়া খাবে না। তো সেই কারণে কিন্তু নিরামিষ তরকারি আর পরোটা অর্ডার দিয়েছিলাম। পুরীর কথা বলেছিলাম, তো পুরি বলছে নেই, পরোটা আছে, ভালো পরোটা, তো সেটাই অর্ডার করলাম। তো এখন চলে আসবে আমাদের খাওয়া দাওয়া। আর এই জিনিসগুলো আমার দেখতে না বেশ লাগে। এখানের মাছগুলো কি সুন্দর। ছোটোবেলায় ভাবতাম এই মাছগুলো রেখে দিয়েছে হয়তো পরে খাবে ভাজা করে, সেই জন্য। এখন আস্তে আস্তে বুঝছি যে বড় হয়ে আস্তে আস্তে বুঝলাম যে এই মাছগুলো হচ্ছে সৌন্দর্য। আর ছোটোবেলায় এটাই ভাবতাম, এগুলো কিন্তু পরে ভাজা করে খাবে। আর এই দেখো আমাদের সবজি আর পরোটা চলে এসেছে। আর পরোটাটা তো যেমন হয়েছিল, তার সাথে সবজিটা কিন্তু দারুণ হয়েছিল, এতটা পরিমাণ টেস্ট হয়েছিল কি বলবো। তো চলো ঝটপট করে খাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি ডক্টরের কাছে। এখানে এসে বসে আছি, আর সবাই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। কেউ একদিনের না সরি, কেউ 10 দিনের, কেউ 15 দিনের, কেউ 1 মাসের, কেউ 21 দিনের, এরকম বাচ্চা নিয়ে এসেছে দেখানোর জন্য। অনেকেই এসেছে সেলাই কাটার জন্য। এগুলো দেখেই না শরীরটা যেমন শিহরিত হয়ে উঠছে। অনেকেই বলে যে এসব নাকি কষ্ট হয় না, মানে সিজারিংয়ে নাকি কষ্ট হয় না। আর অনেকেই দেখি সোজা হয়ে দাঁড়াতে পারে না, হয়তো কারো ভুলের জন্য। কারণ দেখো এখানে একটা মহিলাকে আমি দেখলাম, তার 1 মাস হয়ে গেছে সিজারিংয়ের, কিন্তু সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আর তোমাদের একটা কথা বলি, যে তোমরা শব্দগুলো শুনতে পাচ্ছ সেটা একটু এড়িয়ে চলো। এখানে প্রেশার মাপা হচ্ছে, আমিও প্রেশারটা মেপে নিয়েছি। আমার প্রেশারটা না আজকে একটু বেড়েছে। আগের প্রেশার একদম 99-এর মধ্যে ছিল, আর আজকের প্রেশার 119 হয়েছে। আমার শুনে অনেকটা ভালো লাগলো, কারণ আমি যখন থেকে, মানে প্রেগনেন্সির সময় থেকে আমি প্রেশার মাপছি, তখন থেকেই কখনো 100-র উপরে উঠছে না, সব সময় যেন কমই থাকছে। আর এই মুহূর্তে নাকি একটু প্রেশারের দরকার, মানে যেমন 110, 15, 20 এমন দরকার। তো এই কারণে কিন্তু প্রেশারটা একদমই আমার বাড়ছিল না, এখন আবার একটু প্রেশারটা বেড়ে উঠেছে। ডাক্তার দেখাতে এসে প্রচুর ভিড় হয়েছে, আজকে প্রায় 100-র উপরে লোক হয়ে গেছে। টোটালি এখন মনে হয় চলছে নাম লেখা প্রায় 135 জন। আমার পড়েছে 40-এ নাম্বার। তো আর এখন ডাক্তার দেখছে 35, আর 5 জন পরে আমি দেখাবো, দেখি বাড়ি যাবো। ভীষণ মানে টায়ার্ড লাগছে, অনেকক্ষণ থেকে এসে বসে আছি। বেজে গেছে এখন 1:30-টার উপরে। ওদিকে মাও কিন্তু বাড়ি থেকে কিছু সেরকম খেয়ে আসেনি। মা পুরি খেয়ে এসেছিলো, বলেছিলাম ভাত খেয়ে চলো, মা বলছে যে ভাত মুখের খাবে না। তো আমি তো ভাত খেয়ে এসেছিলাম, মামি আমাকে সেদ্ধ ভাত করে দিয়েছিলো সকাল সকাল, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে এসেছিলাম। হয়ে গেলে বাঁচি, তারপর একটু বাজারের দিকে যাবো। তোমাদের সেদিন বলেছিলাম যে আমি টুকটাক একটু কেনাকাটা করবো, না আমার নিজের জন্য নয়, বাবার জন্য। মাকে তো শাড়ি দিয়েছি, বাবাকে তো এবার কিছু দিতে পারিনি, তো দেখি গিয়ে কিছু একটা কেনাকাটা করবো। টোটো দাদা এখনও দাঁড়িয়ে আছে, এসেছে প্রায় 3 ঘন্টার উপরে হয়ে গেল।
তারপর মাথাভাঙায় গিয়ে মানে ভেতর দিকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, একটু ভারী কিছু খাবো। এখানে এসে পুরি খেয়েছি, তবুও অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রচুর খিদে পাচ্ছে। তো জল এখানে এসে একটা জলের বোতলও কিনে নিয়েছি, তো জল টল খেয়ে বসে আছি। আর 5 জন পরে আমাকে ডাকবে, তো যাবো সেখানে গিয়ে ডক্টরটা দেখাই কি বলে ডাক্তার। প্রচুর ভিড় রয়েছে আজকে, প্রচুর। আজ প্রায় 16 দিন পর ডাক্তার এসেছে, তো সেই কারণে প্রচুর ভিড় হয়েছে। চলো পরে কথা বলছি তোমাদের। তো এখানে আবার এসে বসে আছি, অনেকক্ষণ সময় হয়ে গেছে জানো, তবুও যেন ডক্টর আজকে দেখতেই পাচ্ছে না রোগী বেশিক্ষণ। 30 পার হয়ে গেল, কিন্তু এখনই আমি আর একটু পরে আমাকে ডাকবে। আর মা কিন্তু আর বসে থাকতে পারছে না, কারণ অনেকটা সময় হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে চলে এলাম ওষুধের দোকানে। এবার আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে, কারণ আর তো বেশি দিন নেই, 2 মাস। এই 2 মাসের মধ্যে এই ওষুধগুলো কমপ্লিট করে আমার বাচ্চার ওজন বাড়াতে হবে। তো সেই কারণেই অনেকগুলো ওষুধ দিয়েছে, তার মধ্যে একটা ওষুধ আমি পাইনি, মানে প্রোটিন পাউডারটা পাইনি। আর সব রকম ওষুধ পেয়ে গেছি। তো চলো ওষুধগুলো নিয়ে এখান থেকে সোজা যাবো শপিং মলে। আর শপিং মলে নাকি নতুন একটা শপিং মল খুলেছে আমাদের এখানে, এম বাজার নামে। তো সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় দিচ্ছে, তো এখন সেখানেই যাব। তো এই যে ওষুধপত্রগুলো নিয়ে নিলাম। আজকে প্রায় 1500 টাকার মতো ওষুধ নেওয়া হয়ে গেছে। 400 টাকা ভিজিট, সব মিলিয়ে এখানে অনেকগুলো টাকা গেল। আর প্রত্যেকবারই আমি যখন আসি তখনই আমার 2000 টাকার মতো, কিন্তু 2000-3000 টাকার মতো কিন্তু ডাক্তারের কাছে লাগে। তো তখনই কিন্তু আমার এই টাকাগুলো আস্তে আস্তে সঞ্চয় করে রাখতে হয়, কারণ পরের মাসে আমি ডাক্তার দেখাতে যাব। আর বড়মশাইকে বললে তো সব সময় টাকা পাঠাতে পারে না, অনেক সময় ওর হাতেও থাকে না। তো এদিকে কিন্তু মা আর আমি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি টোটোর এখানে। আমাদের টোটোটা এদিকে ছায়ায় বসে আছে, তো সেই কারণে দুজনেই হেঁটে হেঁটে এখন টোটোর কাছে যাচ্ছি। আর আজকে আমার মাকে কিন্তু আমি শাড়িটা পরিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলো? আমার মা একটু শাড়ি পরতে সেরকম ভালো করে পারে না। আমি যখন সামনে থাকি তখন কিন্তু ভালো করে আমি পরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু বাবা মনে হয় এনে দিয়েছিল। এই ব্লাউজটা আমার কাছে দারুণ লাগে, কারণ প্রিন্টের ব্লাউজগুলো দেখবে যে কোনো শাড়ির সাথেই পরলে সুন্দর একটা মানায়। তো এখান থেকে সোজা একদম বাজারে যাব, টোটো করেই যাব। টোটোটা নিয়ে আসা হয়েছিল। এখন বাজে প্রায় 3:30-র মতো। তো এখন এখান থেকে যদি আমি বাজার যাই, বাজার গিয়ে কিছু কেনাকাটা করে 4:30-5টা হতে হতে বেরিয়ে পড়তে পারবো। কারণ কোথাও কেনাকাটা করতে আসলে কিন্তু 1-1.5 ঘন্টা দেরি হয়েই যায়। কেনাকাটার মধ্যে বলতে এই 2টো শার্ট আর কিছু শ্যাম্পু ট্যাম্পু এগুলো কিনবো, কারণ এখন আর আমার কোথাও যাওয়া তো সম্ভব হয় না। তো সেই কারণে কিন্তু শ্যাম্পু ট্যাম্পু যা আছে, যেদিন আমি আসি ডক্টরের কাছে সেদিন কিনে রাখার চেষ্টা করি। তো চলে এসেছি আমরা এম বাজারে। এখান থেকে চলো কি নেব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানে কিন্তু শপিং মলে ভিডিও করতে দেয় না সেরকম, তো সেই কারণে আমি শপিং মলে এসে একটু ভিডিও করেই কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। জানি না এটা কেন করে, কেন বা শপিং মলে ভিডিও করতে দেয় না, আমি এটাই বুঝি না। কারণ দেখো আমরা শপিং করব, সেটা দেখাবো, তাতে তাদের ক্ষতি কী, এটাই বুঝি না। তো চলো ওরা যখন না করে তো হয়তো সেগুলো করা ঠিক না। তো প্রথমে তো আমি জানতাম না যে এখানে ভিডিও করতে দেবে না, কিন্তু তারপর আমি ভিডিও করে করে যখন আসছিলাম তখন বলে দিয়েছে যে ম্যাডাম এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আর ভিডিও করবো না, যতটুকু হয়ে গেছে। তো চলো এখানে কিন্তু আমি কিছু শপিং করে এখন বেরিয়ে যাচ্ছিলাম। আর এটা যে কিভাবে ভিডিওটা উঠে গেছে আমি বুঝতে পারিনি, কোনো রকম একটু ক্লিপ উঠেছে। তো চলো আমার সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যাওয়ার সময় তোমাদের যে বাজারটা দেখিয়েছিলাম না, সেই বাজারে এখন কিন্তু সুন্দর লাইটিং লাগানো হয়ে গেছে। পুজো তো চলে এসেছে, আর দিনের বেলা তো আমি লাইটিংগুলো তোমাদের দেখাতে পারিনি। তো ভাবলাম সন্ধে যখন হয়ে গেছে লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। ভীষণ ভালো লাগে পুজোর সময় এরকম লাইটিং থাকবে, তার মাঝখান দিয়ে বর বউ দুজনে বাইকে চেপে ঘুরতে যাব, সেই আনন্দগুলোই কিন্তু একটা অন্যরকম থাকে। হ্যাঁ, এর পরের বছর আমরা 3 জন একসাথে ঘুরতে যাব, সেটা ভেবেই কিন্তু অনেকটা ভালো লাগছে। আর যে এই জায়গাতেই কিন্তু ছেলে বাবাকে খুন করেছে, মানে এই জায়গাটা আসলেই একটা অন্যরকম আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে। জানো আমাদের এদিকে না আগে এরকম ছিল না, কয়েকটা বছর থেকেই এই খুনাখুনি মারামারি রেষারেষি এগুলো খুব শুরু হয়েছে। একদমই এই জিনিসগুলো ভালো লাগে না। দেখো যার জন্য যে জন্ম দেয়, যার হাত ধরে বড় হয়েছি তাকেই মেরে ফেলা হয়েছে, মানে শুনতে কেমন যেন একটা অবাক লাগে। তো চলো এই যে গেটটা দেখেছো তোমরা কি সুন্দর, আর উপর দিয়ে দেখো কত সুন্দর করে কিন্তু টুনি বাল্ব লাগিয়ে দিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ডাকঘরা। এখান থেকে আমি সোজা যাব বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো, রেস্ট করে চলে যাবো আমার বাড়িতে। তো এই দেখো এই টুনি বাল্বগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, পুরো রাস্তা জুড়েই কি সুন্দর লাইটিং করে রেখেছে। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, মানে আমি আমার বাড়িতে এসেছি। সকাল তো সব কিছু খুলে টুলে চলে এলাম। আর আজকে ডাক্তারের কাছ থেকে আসার পর ভীষণ পরিশ্রম হয়ে গেছে। প্রচুর পরিশ্রম হয়েছে। আমার নাম পড়েছিল
6-এ, তারপরও আমি কোনো রকমে চলে এসেছি। অসুবিধা ছিল, তারপর কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে। কী কী কিনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে, কারণ অনেক জিনিস হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। অনেক দিন পর বাড়িতে এসেছি, বাড়িতে এসে যে কী শান্তি লাগছে কি বলবো, প্রচুর শান্তি লাগছে। যতই হোক ওখানে তো আমার কোনো কষ্ট নেই, তাও না নিজের বাড়ির মতো শান্তি যেন কোথাও হয় না, নিজের বিছানাটার মতো শান্তি। আর পেট আজকে আমার ফুলে গেছে বেশি বেশি, সকাল থেকে সেরকম খাওয়া পড়েনি। তারপর এখানে মানে বাজারের আমাদের এখানে একটা ভালো মিষ্টির দোকান আছে, দূরেই একটা জায়গার নাম আছে কাওয়ারডারা বলে, তো সেখানে খুব সুন্দর ভালো মালাইকারি বানায়। তো সেখানে মালাইকারি খেয়েছি, খেয়ে দিয়ে চলে এলাম। টোটোকে ভাড়া দিলাম, টোটো চলে গেল ওইদিকে। ভাইকে বললাম যে পরে আমাকে একটু দিয়ে আসতে, একটু রেস্ট করব, করে যাব। এই ড্রেসগুলো যেগুলো দেখছো সবগুলো খুলে রেখে এখানে যাব, মা কালকে ধুয়ে দেবে। আর এখান থেকে একটা ভালো নাইটি পরে চলে যাব, ওখানে গিয়ে চান করবো। কারণ সকালে চান করে আসিনি, আর এখানে তো অসুজ, তো এই অসুজ নিয়ে আমি ওই বাড়িতে যাবোটা কেমন না। তো ওই বাড়িতে গিয়ে প্রথমত চান করবো। মামি বলে দিয়েছে যে গিজারটা ছেড়ে রাখবে গরম জলের, তো সেটা ছেড়ে রাখলে তারপর ওখানে গিয়ে গরম জল দিয়ে চান করবো, না হলে মনে হয় আজকে শরীরটা কিছুতেই ঠিক হবে না। আর সকালবেলায় মামি সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছিল, সেদ্ধ ভাত খেয়ে এসেছিলাম। ওখানে গিয়ে মা না খেয়ে চলে গেছিলো, তো ওখানে গিয়ে মাকে পুরি খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম, তো ওগুলো মা খেলো, আমিও খেলাম তার সাথে। ওখানে গিয়ে আমি রসমালাই খেয়েছিলাম, কারণ আমার মিষ্টি ভালো লাগে না, ওই রসমালাইটা আমার ভালো লাগে। তারপর আজকে যাওয়ার সময় কী ঘটনা ঘটেছে তোমাদের সাথে বলি। এখানে আমাদের এখানে একটা লোক খুন হয়েছে, তার ছেলে শুনছি, মানে এমনিতে কানে আসছে তার ছেলে নাকি তাকে কেটে ফেলেছে। মানে শুনেই একটু অবাক লাগছে, যে বাবার জন্য জন্ম তাকেই তার ছেলে কেটে ফেলেছে। মানে শুনতেই একটা অবাক লাগছে যে কেমন ছেলে, এগুলো কি মানুষ? সত্যি ভাববার বিষয় একটা, সত্যি মানে কি বলবো, এখন এর বাচ্চা কাচ্চা সত্যি এগুলো মানুষ না অমানুষ জন্ম হয়েছে কতগুলো। ভাবলেই অবাক লাগে যে নিজের বাবাকেই কেটে ফেলেছে। এটা শোনা কথা, আসলে সেটা সত্যি কিনা জানি না। তো মানে শোনার পর ভীষণ খারাপও লাগলো, যে যদি ছেলে এই কাজটা করে থাকে তাহলে যেন তার ফাঁসি হয়, এটাই বলবো। যদি ছেলেই যে তার বাবাকে যদি কেটে থাকে এরকম অবস্থায়। আর শুনছিলাম যে তার বাবা নাকি তাকে বাড়িতে ঢুকতে দেয়নি, কি একটা দোষ করেছে বললো, তো তাই না ওর বাবা ওকে বাড়িতে ঢুকতে দেয়নি, তো তাই রাত্রেবেলায় কেটে ফেলেছে বাবাকে। বাপরে বাপ, এগুলো মানুষ না গো সত্যি, এদের এত ক্ষমতা যে মানে মানুষ খুন করে ফেলে। আমাদের তো রক্ত দেখলেই ভয় লাগে, ওরা কীভাবে মানুষটাকে খুন করলো ভাবলেই অবাক লাগছে। এদিকে বৌমনি চা করছে, বাড়িতে এসে দেখি বৌমনি আছে আমাদের বাড়িতে, তো বৌমনি চা করছে। আর আমি তো এখানে চাটা কিছু খাবো না, আমি একটু রেস্ট করবো, রেস্ট করে চলে যাবো। আর কালকে রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুম হয়নি, এখন রাত্রেবেলা করে আমার একদিনও ঘুম হয় না, প্রত্যেকটা দিন রাত্রেবেলায় আমার জেগে থাকতে হয়। আর দিনের বেলা করে একটু হলেও 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি ঘুমোই। কালকে 4:30টার দিকে ঘুমিয়েছি, উঠেছি আবার 8টার সময়। উঠেই চলে এসেছি সেদ্ধ ভাত, চা বিস্কুট খেয়ে সেদ্ধ ভাত খেয়ে বাড়িতে এসেই চলে গেছি ডাক্তারের কাছে। সারাটা দিন ওখানে গেল, সারা দিনই পুরো পরিশ্রম হলো। তো সব কিছু মিলিয়ে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। কী কী এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমার জন্য এবার আমি কোনো শপিংই করিনি, কোনো কিছুই কিনিনি, কারণ বড়মশাই বলছিল, ও বলছিল যে কিছু একটা কিনে নিও, একটা কুর্তি টুর্তি কিনে নিও, পুজো বছরে একবারই আসে, খারাপ লাগবে তুমি কিছু না নিলে। ও বাড়িতে নেই, আমারও কিছু ইচ্ছে করলো না যে কী কিনবো বলো, খারাপ লাগে। মানে এই সময় প্রত্যেকটা ছেলে বাড়িতে আসে, সবাই যারা বাইরে থাকে সবাই বাড়িতে এসে আনন্দ ফুর্তি করে, ও এবার আসতে পারছে না, আমার ভীষণ খারাপ লাগছে। ওর জন্য সেরকম আমি নিজে কিছু কিনিনি এবার, কারণ এবার একটু পয়সার সংকট আছে। তো ভাবলাম বাদ দে, আমিও এবার কিনবো না। অনেকগুলো শাড়ি আছে নতুন নতুন উঠেছে, ওগুলো আছে পরে আছে, তাছাড়াও ওরও কয়েকটা জামা আছে যেগুলো এবার আমার স্বাদে উঠেছে। তো ভাবলাম বাদ দাও, এবার আর কিনবো না, এবারে দিনটা যাক, পরের বছর 3 জন একবারে জামা কাপড় নেবো পুজোতে। দেখো আমার মুখ চোখগুলো আসলে কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে। অনেক দিন পরে ভেবে জার্নি করেছি, আজ 2 মাস পর ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তারের সাথে একটা পরামর্শ করলাম, মানে এখন আমি বেশিরভাগই দেখছি থ্যালাসেমিয়া বলে একটা রোগ হচ্ছে, যেটা খুব ভয়ানক, সত্যি খুব খারাপ লাগে শুনতে। তো সেটা বলছিলাম ডাক্তারবাবু যে এই থ্যালাসেমিয়াটা পরীক্ষা আমি করতে চাই, কারণ আমি নিজেও জানি না যে সেই রোগটা আমার আছে কি না। তো ডাক্তারবাবু বললো যে পরীক্ষাটা ওখানে করে নিতে। তো আর আমাদের সেন্টারেও নাকি পরীক্ষাটা, আগে আমি জানতাম না। তো তারপর সেন্টারের দিদিমণির সাথে কথা বললাম, বললো যে সোমবার দিন যেতে হবে আমাকে। এমনিতেও সেন্টারে সোমবার দিন গিয়ে 7 মাসের চেক আপটা করে আসতে হবে। 8 মাস পড়ে গেছে কিন্তু 7 মাসের চেক আপ করিনি।
তো সোমবার দিন গিয়ে থ্যালাসেমিয়ারও চেক আপটা করে আসবো। 1 মাস পর ডাক্তারবাবু আবার যেতে বলেছে। 1 মাস পর গেলে তারপর মানে কি মানে কবে আমার ডেলিভারি ডেট হবে বা কবে মানে ইউএসজি দেবে, মানে আলট্রাসোনোগ্রাফি যেটাকে আমরা বাঙালি ভাষায় বলি, আমাদের গ্রামে যেটা বলে, তো সেটা কবে দেবে, তো সেগুলো বলে দেবে। তো সেদিনই যাব, মানে আর 1 মাস পর। আর 1 মাস পর গেলে আর পরের বার একদম অ্যাম্বুলেন্সে যেতে হবে, মানে তার পরের মাসে আমার ডেলিভারি। আর হাতে বেশি দিন নেই। আর এই একটা মাস পুজো করতে করতেই কেটে যাবে। তারপর কয়েকটা দিন থাকবে হাতে, তখন আর 1 মাসও থাকবে না, কয়েকটা দিন হাতে থাকবে। সেই কয়েকটা দিনের মধ্যে যেতে হবে আবার ডেলিভারির জন্য। কি বলবো। আর আমাদের বাড়ির যে পেছন দিকে যে বাড়িটা আছে ওটা একটা দাদার বাড়ি, ওই বাড়িতে ছেলে হয়েছে। তার সামনের দিকে যে কাকার বাড়ি আছে ওই বাড়িতে মেয়ে হয়েছে, আমাদের জানানো হয়নি সেই বিষয়টা। আর ওরা মানে এই দাদারা এসেছে আজ 4 দিন, কাকি ওরা এসেছে আজ বোধহয় 2-3 না 3 দিন, মানে ছেলে মেয়ে দুটো হয়েছে। আর মাঝখানে আছি আমি। এখন আমার ডেলিভারির সময়, আর তার পাশে একটা ভাস্তি আছে, তার মনে হয় সরস্বতী না লক্ষ্মী পূজার সময় ডেলিভারি ভাস্তিটা। তো তারপরে হচ্ছে আমার, মানে আমরা 4 জন সিরিয়ালি ধরেছি এই বিষয়টা, মানে ডেলিভারির বিষয়টা একদম সিরিয়ালি। তো ওর হয়ে গেলে তারপর আমারটা পড়বে একদম কালী পুজো, ভাইফোঁটা সব কিছুর পর, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে সেই টাইমে পড়বে। তো আর হাতেও বেশি দিন নেই, কয়েকটা দিন। এই কয়েকটা দিন একটু ডাক্তার বললো সাবধানে থাকতে। দেখো তোমাদের সাথে কথা বলছি, উনি কিন্তু মারাত্মক জোরে জোরে কিক মারছেন। আজকে সারাদিন পেটে সেরকম কিছু পড়েনি বলেই হয়তো এমন করছেন। বেশিরভাগ জলই খেয়েছি, কারণ কোথাও গেলে না আমার কিছু খেতে ভালো লাগে না। এখন বেশিরভাগ সময় খাওয়া দাওয়া যে কোনো একটা কিছু খেলেই পেটটা উপর চুপুর করতে থাকে, মানে অস্বস্তি একটা লাগতে থাকে। তো সেরকম কিছুই খেলাম না। মানুষ দুর্গাপূজা আসলে কত রকম কত কিছু সাজে, আর আমি দেখো ভুরুও তুলিনি, হাতে নেল পালিশও লাগাইনি, পুরো একদম একাকার। হাতের নখগুলো বেশ বড় হয়েছে, কেটে ফেলবো 2-1 দিনের মধ্যেই কেটে ফেলবো। বাড়িতে অসুস্থ যাবে তখন আমি কাটবো। এখন ভাবলাম যে বাড়িতে যখন এখানে অসুস্থ চলছে, আমি ওখানে নোকটোক আর কাটবো না। যেদিন এখানে মানে শান্তির জল নেবে সেদিন আমিও নোকটোক কেটে চান করে নেবো। কারণ যতই হোক বাবার বাড়িতে অসুস্থ, মামা বাড়িতে যতই থাকি, যেদিন ফার্স্ট ওষুধ হয়েছে সেদিন আমি এখানেই ছিলাম, জানতাম না আমরা। যেদিন সেকেন্ডের দিন সেদিন আমি চলে গেছি ওখানে, তো সেদিনই কাটবো ভেবে নিয়েছি। আর এর মধ্যে একদিন দিদিকে বললাম যে আমাকে একটু বুড়োগুলো তুলে দিও। দিদি বললো যে ঠিক আছে। আর কোথাও ঘুরতে যাবো না, তো সেই রকম এবার পুজোতে এনার্জি নেই। আর এবার শুনছি নাকি অষ্টমী নবমী একদিনে পড়েছে, তো কি করে পুজো হবে আমি কিছুই বুঝতে পারছি না। সকাল হতে হতেই নাকি অষ্টমী শেষ, তারপরের দিন সকাল হতে হতে নাকি নবমী শেষ। কি করে কি অঞ্জলি কে কিভাবে দেবে কিছুই জানি না আমি, সত্যি ভাবতেও অবাক লাগে। এই পুজোটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, পুজোটাই এমন টাইমে পড়ে গেল, মানে 2টো দিনই একসাথে পড়ে গেল, কি বলবো আর। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখানেই রাখছি, সব কিছুই ঠিকঠাক আছে, ডাক্তার বলে দিয়েছে। এখন শুধু আমার ওষুধপত্র দিয়ে দিয়েছে, ও কী কী ওষুধ দিয়েছে সেগুলো তোমাদের দেখাই। আর একটা প্রোটিন পাউডার দেওয়ার কথা ছিল, প্রোটিন পাউডারটা নেই, তো তাই বলে দিয়েছে কদিন পর প্রোটিন পাউডারটা নিয়ে আসতে, মানে 1 মাস পর তো আবার আমি যাবই। আর প্রোটিন পাউডার ছাড়াও কয়েকটা জিনিস দিয়েছে, প্রোটিন পাউডারের মতোই কাজ করবে বলে দিয়েছে। তো সেগুলোই দেখিয়ে দিই তোমাদের, চলো তারপর ব্লগটা রেখে। এই হচ্ছে আমার ওষুধের বক্স। এবার অনেকগুলোই ওষুধ দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, কারণ ভেবেছিল অনেক সমস্যা হয়তো দেখা দিয়েছে, কিন্তু সেরকম সমস্যা ছিল না। এই যে এই ফাইলটা দিয়ে দিয়েছে এবার, তাছাড়াও অনেকগুলো ওষুধ দিয়েছে, সব তোমাদের দেখিয়ে দিই। এই যে বললাম না প্রোটিন পাউডারের মতো দিয়ে দিয়েছে, এই যে এগুলো দুধ দিয়ে গুলিয়ে খেতে বলেছে, না হলে জল দিয়ে। এই যে 2টো দিয়ে দিয়েছে, প্রোটিন পাউডারটা নেই বলে এটা দিয়েছে। তার সাথে দিয়েছে এই যে এই বড়িটা, এই ট্যাবলেটটা দিয়েছে, আর দিয়েছে এটা। এবার এগুলো ওষুধ দিয়েছে, তাছাড়া কিছুই দেয়নি। আমার গ্যাসের সমস্যার জন্য আমার মনে হয় এটা দিয়েছে, আর না হলে এনার্জির কিছু হবে, এনার্জিটি, হ্যাঁ এটাই দিয়েছে এনার্জিটির, দুধ দিয়ে আর জল দিয়ে নাহলে খেতে বলেছে। আর এটা কিসের জন্য দিয়েছে জানি না, হয়তো গ্যাসের জন্য এটা দিয়েছে। তো এগুলো নিয়ে যেতে হবে, সব মামার বাড়িতে নিয়ে যেতে হবে, আরও 4-5 দিন থাকবো। তো এগুলো নিয়ে চলে যাবো একটু পর। তো ভাবছি একটু এখন যাবো না, একটু পর যাবো আজকে। তো চলো ব্লগটা এখানেই রাখছি, ভালো থেকো সুস্থ থেকো, কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতো এখানেই রাখছি, চলো।